প্রত্যেককে শুভ সন্ধ্যা। আর নীল বাবুকে ধন্যবাদ আমাকে এইরকম একটা প্রস্তাব দেওয়ার জন্য। যদি আমার দ্বারা কোনো ছাত্রছাত্রীদের কোনো উপকার হয় সেটা আমার উপরি পাওনা বলে আমি মনে করি। হ্যাঁ দাদা, শোনা আছে? হ্যাঁ শোনা যাচ্ছে, একদম ঠিকঠাক ভয়েস আসছে, কোনো অসুবিধা কিছু নেই। যেটা শুরুতেই আপনি আসার সঙ্গে সঙ্গেই আমি মানে আপনাকে স্বাগত বার্তা একটা আমি পাঠাচ্ছিলাম, হয়তো নেটের কারণে সেটা হয়তো আপনার কাছে অব্দি পৌঁছতে পারেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শুনেছি। বেশ, ছাত্রছাত্রীদের তরফ থেকে আমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুনেছি। ঠিক আছে, একদম ভীষণ আনন্দিত। অবশ্যই আমিও মনে করি আমাদের এখানে সকলেই আপনাকে পেয়ে অত্যন্ত মানে গর্বিত এবং সমানভাবে আনন্দ পাবে বা পাচ্ছে। তো যাই হোক, আমি প্রথমে তাহলে একবারে সরাসরি টপিকে চলে যাই। আমাদের যেহেতু আপনারও একটা নির্দিষ্ট টাইম আছে, তো আমাদের মানে একটা গুগল ফর্ম আমি দিয়েছিলাম এখানে যারা রয়েছে তাদের প্রত্যেককে। তাতে তারা নিজের একটা সমস্যা জানিয়েছে। ব্যাকরণ করতে গিয়ে তো অনেক রকম সমস্যা আসে, আর সময়টাও খুব অল্প। সেই অল্প সময়ের মধ্যে সমস্যাগুলোকে কাটিয়ে উঠে কিভাবে তারা একটা বেটার ওয়েতে মানে চলতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে কিছু কিছু মানে তাদের যে কনফিউশন বা জিজ্ঞাসা সেগুলোকে যা আমি পেয়েছি তাকে একটা ক্যাটাগরিতে আমি করে নিয়েছি আর কি। তাতে অধিকাংশ যে সমস্যাটা বা একটু আগেও আপনি আসার আগে যেটা হচ্ছিল যে প্রকৃতি প্রত্যয়, এটাকে মানে করার বা আয়ত্ত করার কোনো নির্দিষ্ট কোনো সূত্র রয়েছে কিনা বা কোনো শর্টকাট প্রসেস কিছু আছে কিনা, এটা নিয়ে অনেকের একটা কনফিউশন রয়েছে। এবং বলতে গেলে পরে এই প্রকৃতি প্রত্যয় নিয়ে একটা কিন্তু আমার যেটা ফিল করেছি আমি, একটা ভীতি কাজ করছে। তো সেখান থেকে তারা কিভাবে মানে বেরিয়ে আসতে একদম বিশেষ প্রকৃতি প্রত্যয় মানে আমরা দেখেছি, আমি পড়াতে গিয়ে বা বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে যখন কথা বলি তখন দেখতে পাই বা শুনতে পাই যে প্রকৃতি প্রত্যয় তাদের কাছে একটা ভয়ঙ্কর ভীতিপ্রদ জায়গা, মানে ভয়ের কারণ। কিন্তু আমার মনে হয় যদি বিষয়টাকে একটু ভালোভাবে উপলব্ধি করে, আমার মনে হয় যে আমার ব্যাকরণের সবচেয়ে একটা সহজ জায়গা, মানে আমার ব্যক্তিগত মনে হয় যে প্রকৃতি প্রত্যয় আমার তো সন্ধিচ্ছে করতে অনেক বেশি সহজ বলে মনে হয়। এই ক্ষেত্রে যেটা বিশেষত কীট প্রত্যয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের খুব অসুবিধা হয়, আমি যেটা অনুভব করি, আমি সামনাসামনি পড়াতে গিয়ে যে ধাতু নির্ণয় প্রত্যয় তারা পারে, মানে প্রত্যয়টা তারা নির্ণয় করতে পারে, মানে কি প্রত্যয় হবে সেটা মোটামুটি তারা বলতে পারে, কিন্তু ধাতু নির্ণয়টা তাদের পক্ষে সত্যি খুব মানে সমস্যা তৈরি হয়। তো সেক্ষেত্রে আমি ধাতু নির্ণয়ের ক্ষেত্রে দুটো দিক অবলম্বন করতে পারি। প্রথম একটা হচ্ছে যে আমাদের যে গুণ আছে, গুণ বৃদ্ধি, এই প্রসেসটাকে অ্যাপ্লাই করা। মানে কিরকম, যেমন কোন একটা শব্দের মাঝখানে যদি অর থাকে বা আর থাকে, তাহলে সেক্ষেত্রে 99% ক্ষেত্রে ধাতুতে রিকার হয়। মানে এই যে ছোট্ট একটা টিপস, এই টিপসটা যদি প্রত্যেকটা ছাত্রছাত্রী মনে রাখতে পারে, আমার মনে হয় 99% ক্ষেত্রে তারা অর বা আর দিয়ে, মাঝখানে যে অর বা আর যদি থাকে তার ধাতুতে তারা রিকার বসিয়ে দিলে সেটা 99% ক্ষেত্রে সঠিক। ব্যতিক্রম 1%, অর্থাৎ চরাচরে, মানে আমার ভাষায় বলি আমি, চরাচরে চর ধাতুটা ব্যতিক্রম রিকারের ক্ষেত্রে। মানে অর্থাৎ আমি যদি কর দেখি তার ধাতু হবে ক্রি, আমি যদি ধর দেখি তার ধাতু হবে ধৃ, আমি যদি হর দেখি তার ধাতু হবে ধৃ।
ঠিক এমনি ভাবে মানে কার যদি থাকে তাহলে ক্রি, হার থাকলে রি, ধার থাকলে জি। আমি যদি বলি লেখন, তার দাঁত ধাতুটা কি হবে? একার থাকা মানে হস্যইকার হবে, লিখ। কিন্তু আমার 1% ব্যতিক্রম আছে, যেমন শ্রেবণের ধাতু কিন্তু শ্রেবী হয়, শিব হয় না। ফলে ওই যে এক একটা ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটাকে মাথায় রাখলে বাদ বাকি কিন্তু অটোমেটিক ধাতুগুলো নির্ণয় হয়ে যায়। এইভাবে একটা প্রসেসে ধাতু নির্ণয় করা যায়। আবার যদি কি থাকে যে অব থাকে, অব থাকলে কি হয়, নর্মালি অব বা আপ থাকলে সেটা হচ্ছে শব্দের যে প্রথম ব্যঞ্জনটা থাকবে তার নিচে হস্যকার হবে বা দীর্ঘকার হবে, এটা একবারে স্পষ্ট। এবার তাহলে ছাত্রছাত্রীদের সমস্যা হয় কোথায় হস্যকার দিব কোথায় দীর্ঘকার দিব, তাকে সমান্তরাল ভাবে তাহলে একটা অন্য উদাহরণ মানে অন্য শব্দ বাঁচতে হবে, যে শব্দটাকে দেখতে হবে যে হস্যকার পরে না দীর্ঘকার পরে, পাশাপাশি প্রত্যয় না শব্দ। মানে সেই শব্দের নিচে যদি আমরা হস্যকার বসাই তাহলে ধাতু তো সেটা হস্যকার হবে, যদি শব্দের নিচে দীর্ঘকার থাকে তাহলে সেটা মানে ধাতু তো অব্যাপ থাকে দীর্ঘকার হবে। এই একটা প্রসেস। এই প্রসেস আবার যদি শব্দের মাঝখানে অয় বা আয় থাকে, অয় বা আয়, তাহলে নর্মালি সেটা হয় হস্যইকার হবে না দীর্ঘইকার হবে ধাতুতে হবে, এটা নিয়ম। যেমন ল, তাহলে এই ধাতুটা কি, তাহলে প্রথম বর্ণটা থাকবে তার সাথে হস্য হবে নয় দীর্ঘ হবে। এবার তাহলে কি করে বুঝবে ছাত্রছাত্রী হস্য বা দীর্ঘ হবে? পাশাপাশি একটা ওয়ার্ড তৈরি করুক তারা, লিন বানানটা তার কি লেখে, মানে বিলীনের লিন বানানটা কি লেখে? নিশ্চয়ই লয় হস্য দন্তান্ন লিন লিখে না, নয় দীর্ঘ দন্তান্ন, তাহলে ধাতুতে লয় দীর্ঘ হবে। যেমন চয়ন, চয়নের ধাতু যাবে তার প্রথমে আছে চয়, তাই তো চয় আছে, কারণ আমি কিচ্ছু যদি না জানি অয় আছে, মানে আমি প্রথমেই বলে দিয়েছি প্রথম বর্ণটা হবে এবং তার সাথে একটা হস্যইকার হবে বা দীর্ঘইকার হবে। তার চয়নের ধাতু কি হবে? তার চ বর্ণটা নিলাম, নিয়ে হয় হস্যইকার বসাবো চয় হস্যি বা চয় দীর্ঘ। তাহলে আমি হস্যই বুঝবো না দীর্ঘই বসাবো, এটা নিয়ে কনফিউশন তৈরি হতে পারে। তাহলে পাশাপাশি আমাকে একটা শব্দ জানতে হবে সেম ওয়ার্ড যুক্ত। ধরো চিৎ বানানটা আমি কি লিখি? হস্যইকার লিখি, তাহলে আমি ধাতুতে চয় হস্যি দেবো। এইভাবে কিন্তু আমরা ধাতুটাকে নির্ণয় করতে পারি। এটা একটা প্রসেস। 2 নম্বর প্রসেস হচ্ছে যে অর্থ বুঝে, অর্থ বুঝে মানে অর্থ দিয়েও কিন্তু ধাতু নির্ণয় করা যায়। যেমন আমি বললাম পশ্চাৎ, প তালব্য খণ্ডার্থ। আমরা যদি শব্দের সাথে যদি অত উচ্চারণ হয় তাহলে সত্রী প্রত্যয় হয়। প্রত্যয় নিয়ে কোনো ছাত্রছাত্রীদের নর্মাল সমস্যা হয় না, যার সমস্যা ধাতু নির্ণয় করতে। এবার পশ্চাতের ধাতু পশ হবে না বিষ হবে? এবার তার পশ্চাতের মানেটা বোঝো, পশ্চাতের মানে কি? দেখা। তাহলে দেখার ধাতু অলওয়েজ দিশ, অর্থাৎ তাহলে মানে কি, যদি আমি বলি দর্শন মানে দেখা দিশ, আমি যদি বলি মানে দেখুন তাও দিশ, আমি যদি বলি দৃশ্য তাও দিশ, আমি যদি বলি দৃষ্টি তাহলে ওটা দেখা, তার মানে ওটারও ধাতু হচ্ছে দিশ। আমি যদি বলি মানে দ্রষ্টব্য মানে দ্রব্য, তাহলে দ্রষ্টব্য মানে দেখার যোগ্য, তাহলে তার ধাতু দিশ। তাহলে এই আরেকটা প্রসেসও কিন্তু এইভাবে ধাতু নির্ণয় করা যায়। তার মানে অর বা আর থাকলে প্রথম বর্ণটা নেবে, নিচে রিকার বসিয়ে দেবে। 98% ক্ষেত্রে ধাতু সঠিক, যদি নাও জানে। অব বা আর থাকলে প্রথম বর্ণটা নেবে, তার নিচে কি বসিয়ে দিবে? হস্য বা দীর্ঘকার বসিয়ে দিবে। 99% ক্ষেত্রে সঠিক। যদি অয় থাকে তার ধাতু কি হবে? প্রথম বর্ণটা নেবে, তারপরে হস্য কিংবা দীর্ঘ বসাবে, এবং হস্য দীর্ঘ কিভাবে বসাবে সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। পাশাপাশি এটা অন্য ওয়ার্ডকে তাকে মনে রাখতে হবে যে আমি ওই ওয়ার্ডটার বানানটা কি লিখি। এবার আপনাকে দিল পরীক্ষায় জয় বা তোমাদের দিল পরীক্ষায় জয়, আমি ধাতু জানি না,
জানার দরকার, আমি মনে করি দরকারও নেই। জয় ধাতু কি হবে? দেখো অয় আছে, জয় অয়, আমি কি আমি অয় বা আয় থাকতে আমি বলেই দিয়েছি, হয় এটা প্রথম বর্ণটা নেব আর হস্যকার বসিয়ে দেবো, নতুবা প্রথম বর্ণটা নেব না দীর্ঘকায় বসিয়ে দেবো। এবার তাহলে জয়ের সাথে তার প্রথম বর্ণ কি আছে? বর্গীয় জ, তার জ নিলাম। এবার সেক্ষেত্রে কি করবো? তাহলে আমি হস্য বসাবো না দীর্ঘ বসাবো, এটা তো কনফিউশন। তাহলে তাকে পাশাপাশি আর একটা বানান রেডি করতে বলো ওই জয় মানে দিয়ে। আচ্ছা জিৎ বানান কি? নিশ্চয়ই হস্যই না, কি দীর্ঘই? মানে একবারে জিৎ বানান হস্য, নিশ্চয় দীর্ঘই না। তার মানে বর্গ জ লিখে হস্যকার দিয়ে দিব, মানে ধাতু হয়ে গেল। এই একটা প্রসেস ধাতু নির্ণয়ের। আর দ্বিতীয় প্রসেস হচ্ছে মানে লিখে, মানে বুঝে, মানে যদি বোঝা যায় ওই প্রসেসটা ধাতু নির্ণয় করা যায়। বুঝছে? কর, তার কর মানে করা, করা ধাতু হচ্ছে ক্রি। তাহলে কর যদি থাকে তাহলে ক্রি, করণ থাকলে ক্রি, কারক থাকলে ক্রি, করণীয় থাকলে ক্রি, কর্তব্য থাকলে ক্রি, কৃতি থাকলে ক্রি। মানে করার অর্থযুক্ত যত শব্দ বাংলাতে আছে সব কিন্তু ক্রি ধাতু। ধরার অর্থযুক্ত যত বাংলাতে শব্দ আছে সব ধাতুই কিন্তু ধ্রি। কি বোঝাতে পারলাম? এই দুটো প্রসেস খুব সুন্দর। বলতে গেলে এই একটা প্রসেস, এই প্রসেসটাতে ধাতু নির্ণয় করা যায়। এবং এই প্রসেসে ধাতু নির্ণয় করলে আমি বলছি 95% ছাত্রছাত্রী না জেনেও ধাতু নির্ণয় করতে পারে। এবার ম্যাথও কি, ম্যাথও তো কি আছে, মনে করি, ধরি, এক্স এর মান এত, ওয়াই এর মান এত। তাহলে ম্যাথও তো কখনো কখনো কি করতে হয়, আমরা এই ধরি মনে করি করতে হয়। তাহলে এখানেও কখনো কখনো ব্যতিক্রম আমাদেরকে আনতে হবে। এবার সেই ব্যতিক্রম গুলি যে 2-4টে, সেটার ধাতুটা একটু আমি মুখস্থ করে নিই। ধরুন আমি বললাম ছিন্ন, এ ধাতু কি হবে? আমি খুব ছোট্ট ভাবে বলি যে শব্দের শেষে যদি নয় নয় থাকে তাহলে একটা ন কয় তয় হয়ে যাবে প্রত্যয়, আর একটা ন দ হয়ে যাবে। আর আমি বলেছি একার থাকলো হস্যকার আর হস্যকার থাকলো হস্যকার, তাহলে ছিন্ন ধাতু কি হবে? তাহলে ছয়সি আছে, ছয়সি দিলাম। একটা ন হবে দয়সন মানে ছিদ, আর একটা ন হবে কয়টা মানে ছিদ যুক্ত কয়টা। তাহলে ভিন্ন তার কি হবে? সেম প্রসেসে ভিন্ন কি হবে? নয় নয় আছে, তাহলে শেষের নটা হবে কয়টা? একটা ন হবে দ, তাহলে ভয়সী দয়সন ভিত যুক্ত কয়টা। কি বোঝাতে পারলাম কি? দারুণ দারুণ, দুটো প্রসেসে আমাদেরকে নির্ণয় করতে হয়। খুব ভালো। অনেকে বলে যে যে আপনার বইয়ের সাথে এই উদাহরণটা বামন দেবের সাথে মিলছে না বলে। আমি আমার কাছে প্রতিনিয়ত ফোন আসে, তাদেরকে আমি বলি আগে মানেটা বুঝো। আমাকে রিসেন্টলি একটা ছাত্র ফোন করেছিল যে এসএসসি তে 2 বছর অন্ধকার প্রত্যয়টা এসেছে, আপনার বইতে উদাহরণটা নেই, তো এখানে ঘন প্রত্যয় হবে না অন প্রত্যয় হবে, অমধ্যাহ্ন আসে। আমি বললাম আগে বলো অন্ধকারের অন্ধটা উপপদ না উপসর্গ? আমাকে উত্তর দিতে পারেনি, কারণ আমরা জানি অন প্রত্যয় উপসর্গের পরে জীবনে যোগ হয় না, উপপদের পরে যোগ হয়। তাহলে উপপদই ছাত্রছাত্রীরা জানলো না। তাহলে কোন বইয়ে ঘং দিয়েছে, কোন বইয়ে অন দিয়েছে, তারা ডিসিশনই নিতে পারছে না যে সেটা ঘং হবে না অন হবে। আগে তো বিষয়টা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। তাহলে অন্ধ তো নিশ্চয় কি উপসর্গ নয়, অন্ধ তো স্বয়ং একটা পদ, যেটা স্বয়ং একটা পদ সেটা হচ্ছে উপপদ, তাই না? তাহলে অন্ধ পূর্বক ক্রি যুক্ত অন প্রত্যয়, নট ঘং। কোন বই যদি দিয়ে থাকে আমি বলছি ভুল, আমি বলছি ভুল, আমি তার প্রমাণ দিতে পারি। বুঝতে পারলাম নীলবাবু? দারুণ, মানে এত সুন্দর এবং এত সহজ ফর্মুলা, মানে আমি নিজে কোন প্রসেসে তাহলে প্রত্যয় ধাতু নির্ণয় করলে, কারণ শব্দ নির্ণয় করতে তারা পারে, বিশেষত কীট প্রত্যয় ধাতুটা তারা নির্ণয় করতে পারে না।
আর প্রত্যয়টা নির্ণয় করতে পারে, কারণ প্রত্যয় জানে যে এই শব্দ থাকলে এই প্রত্যয় হয়, ঠিক আছে? অর থাকলে সত্যি হয়, অন থাকলে অনর্থ হয়, ঠিক আছে? তব্য থাকলে তব্য হয়, কি তাই তো নাকি? মূলত ধাতুটা নির্ণয় করতে পারে না, এবং ধাতু নির্ণয়ের মূলত এই দুটো প্রসেস। একটা বিশেষত গুণ বৃদ্ধি, এই প্রসেসটাকে কাজে লাগাতে হয়, যেটা আমি শর্টকাটে বললাম। অর বা আর থাকলে রিকার, প্রথম বর্ণের শেষে রিকার, ঠিক আছে? অয় বা আয় থাকলে হস্যইকার বা দীর্ঘইকার, অব বা আপ থাকলে হস্যকার বা দীর্ঘকার, একার বা হস্যইকার থাকলে, ঠিক আছে? একার বা হস্যইকার থাকলে যদি প্রথম স্বর, তাহলে সেটা হবে অবশ্যই একার থাকবে হস্যইকার হবে, হস্যইকার থাকবে হস্যইকার। ইয়ত নাথ কপ, এই প্রত্যয়ের হ্যাঁ তফাৎ না, এটা আমি আলোচনাই করিনি। সাধারণত এই প্রত্যয়টা কখন হয়, যে আমরা জানি যে শব্দ শেষে যদি জ থাকে, জ বা জ ফালা, বুঝলে, মূলত এই দুটো থাকলে এই প্রত্যয়টা হয়, জ এবং জ ফালা। এবার এই প্রত্যয়টা অনেকেই মানে পার্থক্য নিরূপণ করতে পারে। সেক্ষেত্রে আমি প্রথমে বলতে পারি যে কি না, যৎ প্রত্যয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি দেখি আমরা কি না যে শব্দের শেষে এও উচ্চারণ হচ্ছে, এও, যেমন গেও, পেও, দেও আছে, এও উচ্চারণ হচ্ছে। একটু রিপ্লাই করলে ভালো হয়। হ্যাঁ, একজন অর্থাৎ শব্দের শেষে দেখো এ উচ্চারণ হচ্ছে। আমি বললাম গেও, গয়কার অন্তস্থ, দেও দয়কার অন্তস্থ, দেও পয়কার অন্তস্থ, পেয়, অর্থাৎ শব্দের শেষে কি আছে, এও আছে। মানে এই এও যদি কোন শব্দের শেষে উচ্চারিত হয়, তাহলে চোখ, কান, নাক, মুখ বন্ধ করে জপ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। শুধু ধাতুটা নির্ণয় করতে হবে। আর ধাতুটা কিভাবে নির্ণয় করবে, অর্থ বুঝে নির্ণয় করবে, বুঝে? ঠিক যেমন আমরা কি বললাম, গেও, গেও মানে গান করা, আর গানে ধাতু অলস গই, তাহলে গই যুক্ত জপ। পেয় মানে পান করা, পানের ধাতু অলস পা, তার মানে জপ। দেও, দেও মানে প্রদেয় বলি আমরা, তা থেকে উপসর্গ থাকলে প্রদেয়, দেও, তাহলে দেও কি আছে, তাকে শেষে এও আছে। এই এও যদি থাকে তাহলে সেটা 100% জপ হবে, বুঝলে? তাহলে দান করা ধাতু কি, দা। এই বললাম যে দুটো দিক থেকে আমরা ধাতু নির্ণয় করতে পারি, একটা হচ্ছে গুণ বৃদ্ধি দিয়ে, আর একটা অর্থ দিয়ে। তাহলে এই অর্থের দিক থেকে কিন্তু আমরা এই জপ প্রত্যয়টা এও, এই এবারে অনুমেয়, তোমাকে দিল অনুমেয়, কি আছে শব্দের শেষে, দেখো এও উচ্চারণ হচ্ছে, আছে। তাহলে অনুটা পূর্বক, মানে উপসর্গ, তাহলে পূর্বক হবে। আর মেয় মানে হচ্ছে পরিমাণ, পরিমাপ করা, পরিমাপের ধাতু হচ্ছে মা, কারণ মাই একটা সন্তানকে সবচেয়ে বেশি পরিমাপ করতে পারে। পিতা কিন্তু তার সন্তানকে পরিমাপ করতে পারে না, তাতে কিন্তু পরিমাণ, তাই না? মাতা, মা সবচেয়ে সন্তানকে মাপতে পারে, তাহলে পরিমাপ করা এর ধাতু হচ্ছে মা, ঠিক আছে? তাহলে জপ, এটা একটা জপ প্রত্যয়, এটা একটা ভাইটাল নিয়ম। এই যে প্রচুর উদাহরণ জপ প্রত্যয় আছে। 2 নম্বর কি, 2 নম্বর জপ প্রত্যয়ের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, যে জফালা আছে বা জ আছে, কিন্তু মানে বৃদ্ধি ঘটেনি শব্দের। কিরকম বৃদ্ধি ঘটেনি, কিরকম? যেমন আমি বললাম লভ্য, বানা আছে লভ ভয় জফালা, দেখো অ মানে অ কিন্তু বৃদ্ধি ঘটেনি, আটা হলে বৃদ্ধি, তাহলে লভ্য, বুঝলেন? তাহলে সহজলভ্য আমরা কথাটা বলি, তাহলে লভ্য, এখানে বৃদ্ধি ঘটেনি, অথচ শব্দের শেষে জফালা আছে। বৃদ্ধি যদি না ঘটে, শব্দের শেষে জফালা থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটা জপ করতে হবে। এবার এটাকে যদি আমি লাভ্য বলি, যদি বলি, তাহলে কিন্তু ওই ধাতুটা লবণ, কিন্তু ন্যাক করতে হবে। তার মানে বৃদ্ধি ঘটে গেলেই কি হবে, ন্যাক করতে হবে। এটা হচ্ছে ন্যাক করতে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, বৃদ্ধি ঘটতে হবে।
আর বৃদ্ধি না ঘটলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে জট প্রত্যয় হলো। যেমন পাঠ্য, আচ্ছা পড়ার ধাতু কি? পঠনের ধাতু কি? পড়া তো পঠন থেকে এসছে, পঠন পাঠন, তাই না? তাহলে পঠ, দেখো প ছিল, কি হয়েছে? পাঠ্যতে আ হয়েছে, শেষে জফলা আছে। তাহলে এই যে হয় জট হবে, না ন্যাথ হবে, না ক্যাপ হবে। যেহেতু দেখো অ ছিল আ হয়েছে, তাহলে তুমি মোটামুটি ভাবে 90% ন্যাথ প্রত্যয় করবে এবং সেটা সঠিক। বুঝতে পারলাম একটা ন্যাথ প্রত্যয় মানে বৈশিষ্ট্য। 2 নম্বর ন্যাথ প্রত্যয় কখন করবো? আমি জট প্রত্যয় 2টো বৈশিষ্ট্য বলেছি এবং তার মধ্যে ম্যাক্সিমাম উদাহরণগুলি রয়েছে, 2-4টে ব্যতিক্রম। এক নম্বর হচ্ছে এও থাকলে আমরা ধাতু নির্ণয় করবো অর্থ দেখে, আর জট প্রত্যয় করবো। 2 নম্বর কি বললাম? যদি বৃদ্ধি না ঘটে, অর্থাৎ অ যদি অই থেকে যায়, তাহলে ন্যাথ প্রত্যয়, শেষে যদি জফলা থাকে জট প্রত্যয় করবো। আর যদি ওই অটা আ হয়ে যায়, মানে পাঠ্য হয়ে গেল, মানে পঠ পাঠ্য হয়ে গেল, তখন কিন্তু 100% আমরা 99% ক্ষেত্রে আমরা কিন্তু সেটা ন্যাথ প্রত্যয় করি। আর ন্যাথ প্রত্যয় 2 নম্বর কখন হবে? সাধারণত ন্যাথ প্রত্যয় যে মানে ধরো আমি দ্রব্য দিলাম, কথা বা শ্রব্য দিলাম, শ্রব্য, আচ্ছা বলতো এখানে কি আছে? অব আছে, আর আমি দিলাম শ্রাব্য। দেখো দুটোতে জফলা আছে, দুটো ওয়ার্ড পায় তো, একটা হচ্ছে শ্রব্য আর একটা হচ্ছে শ্রাব্য, দুটোরই মানে শ্রোনা, তাই তো? তাহলে কি না, দুটোরই ধাতু শ্রু, দুটোরই শেষে জফলা আছে, তাহলে নিশ্চয়ই এক প্রত্যয় হবে না। তাহলে কোনটাতে জট হবে, কোনটাতে ন্যাথ হবে? শ্রব্য অব, অব আছে না, শ্রব্য অব, অব থাকলে শেষে জটা হবে জট। আর শ্রাব্যতে কি আছে? আব, অবের বৃদ্ধি হচ্ছে আব, কারণ বৃদ্ধি ঘটেছে, ফলে স্বাভাবিকভাবে এটা ন্যাথ প্রত্যয়, একটা সিস্টেম, ঠিক আছে? অর্থাৎ বৃদ্ধি, বুঝলে? যেমন কার্য, দেখো এখানে বৃদ্ধি আছে, ছিল কর, আর এখানে কি আছে? আ, কার আছে, আছে তো। কিন্তু আমি বললাম কি তোমার ধার্য, যেমন শিরোধার্য বা ধার্য, চাঁদা ধার্য করা হয়েছে। কথাটা অরিজিনাল কি ছিল? ধর ছিল, তাতে গিয়েছে ধার হয়েছে, শেষে জফলা আছে। তার মানে এক্ষেত্রে কি হয়েছে? বৃদ্ধি ঘটেছে, মানে অটটা হচ্ছে বৃদ্ধি না, আটটা বৃদ্ধি, ফলে বৃদ্ধি ঘটেছে। যদি এরকম বৃদ্ধি ঘটে যায়, তাহলে 99% ক্ষেত্রে ন্যাথ করতে হবে। কি বলতে পারলাম? হ্যাঁ স্যার, খুব বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার, খুব ভালো। একটু রেসপন্স করবে। এই দুটো, হ্যাঁ এই দুটো পয়েন্ট ভালো করে মাথায় রাখবা। জট প্রত্যয়ে শব্দের শেষে এ উচ্চারণ হবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বৃদ্ধি ঘটবে না, বৃদ্ধি ঘটবে না। যেমন আমি বললাম নম্য, অনম্য, তাহলে প্রথম উপসর্গ নম, ঠিক আছে? নমস্কার ধাতু অলওয়েজ নম, নমই ছিল আর শব্দ নম আছে, তার মানে জফলার জন্য এখানে জট করতে হবে। এবার যদি আমি শব্দটাকে ইচ্ছাকৃত ভাবে প্রণাম্য করলাম, ধরো না থাকতে পারে বিধানে, ধরো আমি এটা উদাহরণ হিসাবে বললাম প্রণাম্য, তাহলে প্রথম উপসর্গই, ধাতু চেঞ্জ হবে না, ধাতু চেঞ্জ নম, যেহেতু অ ছিল এখানে কি করলাম? নাম করলাম, তার মানে কি বৃদ্ধি ঘটেছে, শেষে জফলা বানাচ্ছে ন্যাথ। কি বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার, সুন্দর স্যার, অসাধারণ। এটা হচ্ছে সিস্টেমটা, হলো? এটা হচ্ছে সিস্টেম। তাহলে আর গ্যাপ কখন হবে? সাধারণত এগুলো ব্যাকরণের নিয়ম আছে, আমি কিন্তু যা বলছি সব ব্যাকরণের নিয়মের বাইরে গিয়ে বলছি। কি যে সাধারণত আমি যেটা বলেছি, নর্মালি প্রত্যেকটা ব্যাকরণ বই খুঁজলে দেবে ওই 10, 12, 15টা উদাহরণ আছে গ্যাপ করতে, তার বেশি উদাহরণ যত ব্যাকরণ বই আছে এখন। সেক্ষেত্রে গ্যাপটা কত? গ্যাপ প্রত্যয়টা সাধারণত মাথায় রাখতে হবে, যদি শব্দের শেষে ত আর জফলা থাকে, মানে
ওই 10-12টা উদাহরণের মধ্যে 8টাই এই উদাহরণ, আর 4-5টা মুখস্থ করে নিতে হবে পায়। যেমন যেমন বলো কৃত্য, কয়রি তয়জ ফাল। ঠিক, কৃত্য মানে কি? একজন রেসপন্স করো, কৃত্য মানে কি? হ্যালো, কৃত্য মানে কি? হ্যাঁ, কাজ করা, তাই তো? হ্যালো, কাজ বা কোনো কিছু করণ এরকম। হ্যাঁ, তাহলে করার ধাতু কি বলেছিলাম? অর্থগত দিক থেকে ক্রি, শব্দের শেষে কি আছে? তয়জফল আছে। এখানে তয়ের কোনো ভ্যালু নেই, ক্যাপ করতে হবে। অর্থাৎ শব্দের শেষে যদি তয়জফলা থাকে তাহলে সেই ক্ষেত্রে 100% ক্যাপ করতে হবে, ধাতুটা বের করবে, ক্যাপ করতে হবে। যে 10-12টা বা 15টা উদাহরণ আছে এর উপর বেশ করে দাঁড়িয়ে আছে। 3-4টি উদাহরণ কিন্তু ঠিক 3-4টি উদাহরণ বা 5টা উদাহরণ ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রমে কি আছে? যেমন শিষ্য, বুঝছে, বা সজ্জা, বুঝছে, বিশ্ব, সূর্য। তাছাড়া সব কটাতে দেখো জফালা আছে, ওই তয় জফালা আছে, বুঝলে? এই বছর কথা, যেমন বৃত্ত, তয় জফালা, দেখো তয় জফালা আছে, বুঝলে? ফলে এটা বরণ থেকে এসছে শব্দটা। তাহলে অর আছে, তার মানে রিকারের ধাতু, অর্থাৎ বয় রি, শেষ তফালা তয়জফালা আছে, মানে হচ্ছে এখানে ক্যাপ করতে হবে। কি বুঝতে পারলাম? বুঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। দারুণ দারুণ। নেক্সট। হ্যাঁ, এরপরে একটা বিষয় ছিল যেটা হচ্ছে শব্দ ভান্ডার মনে রাখার কোনো কৌশল আছে কিনা। এই একটা শব্দ ভান্ডার মনে রাখার কোনো কৌশল আছে কিনা, এটা অনেকেই জানতে চেয়েছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার। চলছে শব্দ ভান্ডার মনে রাখার পথ। এবার বিষয়টা হচ্ছে যে আরবি, ফার্সি বা তুর্কি, পর্তুগিজ এই শব্দ মনে রাখা সত্যি খুব কষ্টকর, বারংবার পড়া ছাড়া মানে কোনোভাবে উপায়, বুঝছে? এক্ষেত্রে গল্পের মাধ্যমে, গল্প ছলে কিছু কিছু মনে রাখা যেতে পারে। তবে তৎসম, তদ্ভব এবং অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম, এই ক্ষেত্রে আমি 2-4টি টিপস আমি দিতে পারি। সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমি 2-4টি টিপস দিতে পারি। কি না, যেমন কি তৎসম শব্দের ক্ষেত্রে আমরা যে টিপস গুলোকে কাজে লাগাবো, যদি দেখি কোন শব্দের মাথাতে রেপ আছে, 99% ক্ষেত্রে তৎসম শব্দ। কোন শব্দের মাথাতে রেপ আছে, যেমন কর্ষণ, সর্জন, কীর্তি, তর্জনী, দুর্বল, দেখছো রেপ আছে প্রত্যেকটাতে? আছে? নর্মালি অন্য শব্দ ভান্ডারে আমরা দেখেছি যে কি বলতো, রেপ থাকলে এক একটা আছে, মানে নেই বললেই চলে। তৎসম শব্দতে সবই রেপ, অর্থাৎ রেপ থাকলে 99% ক্ষেত্রে তুমি যদি নাও জানো, আর যদি নেগেটিভ না থাকে পরীক্ষায়, তাহলে সেক্ষেত্রে তৎসম শব্দ করে আসবে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যদি আমি দেখি রিকা, রিকা যেমন বললাম কৃষক, বুঝছে, রি, ঘৃত, তৃষ্টি আছে, রিকার আছে। এই রিকার যদি থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে মোটামুটি ভাবে 99% ক্ষেত্রে আমরা সেটাকে তৎসম শব্দ বলি। নেক্সট রফালা এবং জফালা। রফালা কি বোঝা গেছে? যেমন মানে ব্যাঘ্র, ব্যাঘ্র, ধরো ব্যাঘ্রতে কি আছে, দেখো জফালা আছে, আবার রফালা আছে। তার মানে একসাথে থাকতে পারবে কথা নেই।
আলাদা থাকলো হবে, বুঝলে? যেমন ব্যাকরণ, দেখো জফলা আছে, মানে তৎসম শব্দ। কিংবা আমি বললাম কি গ্রহণ, কি গড়ফালা, রফালা। কিংবা কি চন্দ্র, কিংবা আমি বললাম প্রচ্ছন্ন, আছে রফালা? হ্যাঁ স্যার। ফলে এইগুলো তৎসম শব্দই হয়, কারণ এই রফালা দিয়ে নর্মালি অন্য শব্দ ভান্ডারের শব্দ পাওয়া যায় না, পাওয়া গেল এক একটা, বুঝলে? আর কি যদি মূর্ধন্য স, মানে মূর্ধন্য স, মানে পেট কাটা না, এটা ভুল, সব ভুল, মুর্দা থেকে উচ্চারণ হয়, তাই মূর্ধন্য স একদম। এখন যদি কোন শব্দে এখন বড় হয়ে গেছি আর পেট কাটা যাবে না। হ্যাঁ হ্যাঁ, যে এখন বড় হয়ে গেছি আর পেট কাটা যাবে না। একদম 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 একদম। যাই, তাহলে এই যে মূর্ধন্য স এবং মূর্ধন্য, এই দুটো যদি কোনো শব্দ থাকে তাহলে সেটাও মোটামুটি চোখ কান বন্ধ করে 99% ক্ষেত্রে তৎসম শব্দ হয়, এটা আমি বলতে পারি। যেমন কি, যেমন পাষাণ, আশা, দেখো মধ্যাংশ আছে, পাষাণে দেখো মধ্যাংশ আছে, মধ্যাহ্ন আছে। যেমন আমি বললাম দর্পণ, দেখো রেপো আছে, মধ্যাহ্ন আছে, তাহলে এগুলো কিন্তু তৎসম শব্দ, বুঝলে? বলো আবার নেক্সট, যদি দেখো কোন শব্দে খণ্ড ত আছে, খণ্ড ত মানে অর্ধেক ত, যেটা আমরা খণ্ডাত্ম বলি, নট, উচ্চারণ হচ্ছে খণ্ড ত, মানে অসম্পূর্ণ ত, খণ্ডিত ত। যেমন কি, যেমন আমি বললাম কি উৎসব, কিংবা আমি বললাম কি কিঞ্চিত, দেখো উৎসবে কি লিখি, খণ্ডত লিখি, তো কিঞ্চিতে খণ্ডত্ব লিখি, চমৎকৃতে কি লিখি, চমৎ, খণ্ডত, ফলে এগুলো তৎসম শব্দ। এইভাবে আমরা কিন্তু তৎসম শব্দ মানে কিছুটা না হলো মোটামুটি ভাবে 70% মনে রাখতে পারি। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, ভীষণ উপকার হলো। এবার তদ্ভব শব্দ, সেখানে হচ্ছে তদ্ভব শব্দটা আমরা কিভাবে চিনবো? নর্মালি এক নম্বর কি, যদি কোন শব্দ মানে তৎসম শব্দ নাসিকি ভবন হয়ে যায়, বিদেশি শব্দ বাদ দিয়ে, অর্থাৎ কোন শব্দের মাথাতে যদি চন্দ্রবিন্দু বসে যায়, 98% ক্ষেত্রে তদ্ভব শব্দ। 2-4টি হাতে গোনা দেশি শব্দের চন্দ্রবিন্দু আছে, নর্মালি বিদেশি শব্দের চন্দ্রবিন্দু নেই বললেই চলে। কি বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। নাসিকি ভবন মানে চন্দ্রবিন্দু আছে। হ্যালো, শোনা যাচ্ছে? আমি বুঝতে পারলাম যে তদ্ভব শব্দ চেনার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে নাসিকি ভবন। নর্মালি নাসিকি ভবন মানে চন্দ্রবিন্দু আসলে নর্মালি বিদেশি শব্দ মানে পাওয়া যায় না বলে চলে, 2-4টে দেশি শব্দ আছে যাতে চন্দ্রবিন্দু আছে, আর চন্দ্রবিন্দু থাকলে 98% ক্ষেত্রে সেটা তদ্ভব। আর কোন শব্দ মূল শব্দ মানে আমি তুমি আমার নিজের মতো করে বলছি, যদি কোনো মূল শব্দ ছোট হয়ে যায়, ছোট বুঝলে, যেমন কি জালিক হয়ে গেল কি জেলে, ছোট হয়ে গেল, কিংবা মানে মানে পদ তা হলো পা, গাত্র হয়ে গেল গা। অর্থাৎ কোন মূল শব্দ যদি ছোট হয়ে যায় তাহলে আমরা সেটাকে 99% বলতে পারি তদ্ভব শব্দ। কি বুঝতে পারলাম? যেমন রোহিত শব্দটা বড়, তাহলে এর ছোট শব্দটা কি রুই, দেখো ছোট। কিংবা কদলি, কদলি দেখো 3টে। এবার আমি যখন বললাম কলা, দেখো 2টো চলে আসে, মানে এরকম ছোট হয়ে গেলে সেটা কিন্তু তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের ক্ষেত্রে এই টিপসটা দেওয়া যেতে পারে, এই 2টো টিপস। একটা হচ্ছে নাসিকি ভবন, 2 নাম্বার হচ্ছে কোন মূল শব্দ যখন মানে ওই যে
তদ্ভব শব্দ কি বিবর্তনের মাধ্যমে আসবে, সংস্কৃত, হ্যাঁ তারপর কি প্রাকৃত, তাই তো, তারপর বাংলা। তাহলে বিবর্তনের মধ্যে যখনই আসে না, তখন কি হয়, ছোট আস্তে আস্তে শব্দটা ছোট হয়ে যায়। কি বোঝাতে বললাম? হ্যাঁ স্যার। এবার অর্ধ তৎসম শব্দ চিনব কি করে? আমি দুটো পয়েন্ট। একটা বলছে যদি কোনো শব্দের স্বরভুক্তি ঘটে যায়, স্বরভুক্তি মানে অর্থাৎ কোন তৎসম শব্দের কি ঘটেছে, স্বরভুক্তি ঘটে গেছে, তাহলে সেটা ভগ্ন তৎসম বা অর্ধ তৎসম হলো। বোঝাতে পারলাম বিষয়টা? যদি কোন শব্দের দেখো স্বরভুক্তি ঘটে গেছে, বুঝলে, যেমন আমি বললাম কি গাত্র হয়ে গেছে গতর, দেখো ত আর র ছিল, গাত্র মানে ত আর র, এবার এটাকে ভেঙে দিলাম, গতর, কি স্বরভুক্তি হয়েছে? হ্যাঁ স্যার। অর্থাৎ কোন শব্দ যদি স্বরভুক্তি হয়ে যায়, কোন তৎসম শব্দ, তাহলে সেটা চোখ কান বন্ধ করে অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ। একটা পয়েন্ট মাথা রাখবে। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট কোন শব্দ যদি কি হয়, সমীভবন ঘটে, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। যদি কোন শব্দের সমীভবন ঘটে, যেমন তোমার কোন শব্দ একটা ধর সমীভবন ঘটলো, বুঝলে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি শব্দটাকে কি বলতে পারি, অবশ্যই সেটাকে আমরা বলতে পারি অর্ধ বা ভগ্ন তৎসম। কি বুঝতে পারলাম? ধরো কর্ম, তা হয়ে গেল কম্ম, তাহলে কি সমীভবন ঘটেছে, হয়েছে তো? তারপরে হলো ধরো চন্দন, তা থেকে হয়ে গেল চন্দন, হলো সমীভবন ঘটেছে। ধরো উৎসব, মানে উৎসব নাইয়া হয়ে গেল উৎসব, সমীভবন ঘটেছে। অর্থাৎ সমীভবন মানে ব্যঞ্জন সংগতি ঘটলে সেই শব্দটা কিন্তু অর্ধ বা ভগ্ন তৎসম হয়। দেখো এগুলো হচ্ছে টিপস, এগুলো কিন্তু ব্যাকরণ নয়, হ্যাঁ, কিন্তু তবু মনে রাখার একটা বিশেষ পদ্ধতি। আমরা কিন্তু 90% স্যার অর্ধ তৎসমের আগের পয়েন্টটা আরেকবার বলুন, সমীভবনের আগের পয়েন্টটা। স্বরভক্তি, স্বরভক্তি অর্থাৎ যুক্ত ব্যঞ্জনকে যখন ভেঙে মাঝখানে স্বর আনতো, হলো যুক্ত ব্যঞ্জনকে ভেঙে যখন মাঝখানে কি আনবো, স্বর আনবো, হলো। হ্যাঁ স্যার। ঠিক আছে তো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। বেশ, এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা ধরো তোমাকে বলো ছাত্র, তাই তো, আমি বললাম ছাত্র, যদি এই কথাটা বলি না, তাহলে কিন্তু সেটা অবশ্যই অর্ধ তৎসম, মানে বিকৃত উচ্চারণ, ঠিক আছে? যেমন ধরো আমি বললাম স্বরভুক্তিতে, ধরো আমি বললাম গ্রাম, গড়ে ফেলা আকার মত, এবার সেটাকে আমি বললাম গে রাম, তাহলে গয়কার রয়কার যুক্ত ব্যঞ্জনটা ভেঙেছি, স্বরভুক্তি হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে স্বরভুক্তি। হ্যাঁ স্যার। তাহলে এটা অর্ধ তৎসম। আমি তৎসম শব্দ হয়েছে, তদ্ভব শব্দ এবং অর্ধ তৎসম এবং ভগ্ন তৎসমের একটা ভেদ করতে পারি। এছাড়া আরবি ফার্সি এগুলো নর্মালি কোনো টিপসে আনা যাবে না, এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই তোমাদেরকে সেটা একটু বারংবার চোখ লাগাতে হবে, এভাবে কিন্তু করতে হবে, উপায় ওইটা নর্মালি টিপসে হয় না। না তবু শব্দের রাজত্বে এই যে দিশাটা, এটাই অনেক। একদম স্যার, একদম সঠিক কথা স্যার, এগুলো আমরা কিছুই জানতাম না। অনেকটা আমাদের উপকার হলো, অনেকটা। কে নীলবাবু মানে বুঝাতে পারছি তো? হেভি, মানে আমি তো চরম উপভোগ করছি এবং বলতে গেলে আমিও অনেক কিছু শিখছি। না না, আপনাকে শেখাবো বা কাউকে নিশ্চয়তা আমার নেই, বিশ্বাস করুন। আমি শিখি, মানে আমি সবার, মানে সবার আমি ছাত্র। ওই তো একই একই
আমরা স্যার একটা সকলেই- কথা বলেছিল, হ্যাঁ। ব্যাকরণ এমনিতে ভীষণ বোরিং জিনিস, কিন্তু আজকে মনে হচ্ছে পুরো একদম আনন্দের সঙ্গে শিখছি। সত্যি কথা বলছি স্যার। একদম একদম মানে আমি চেষ্টা করি এইভাবেই হেসে খেলি পড়াতে চেষ্টা করি। দারুণ দারুণ। ওই জন্য তো দাদা আর মানে কি বলবো যে এত ভালো লাগে যে এত সুন্দর করে এত মানে আপন করে সমস্ত বিষয়টাকে সব থেকে এত সহজভাবে জটিল বিষয়কেও যে অন্যের কাছে তুলে ধরা যায় সেটা শেখার আছে। আমি মানে আমি তার জন্য প্রতিদিন কিন্তু একটু একটু পড়ি, ভাবি এবং ছাত্রদের কাছে শিখি প্রতিদিন। আমি নিয়মিত পড়তে বসি। আমি বাচ্চা নিয়ে আজকে শেষ আলোচনা করব, যদি আবার কোনোদিনও হয় তাহলে কিন্তু আমি আবার হয়তো সময় দেবো। হ্যাঁ, নিশ্চয়ই। তো যাই হোক, মানে বাচ্চা চেনা সবচেয়ে সহজ পদ্ধতি, কারণ বাচ্চার মূল উপাদানই হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া। এই তিনটে মাথায় রাখতে হবে। কর্তা, কর্ম, ক্রিয়া। অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে যদি কোনো বাচ্চ দেয়, মানে কোন শ্রেণী বাচ্চ, তাহলে প্রথমে যেটা খুঁজতে হবে ছাত্রছাত্রী, খুব ছোট্ট করে বলবো, হ্যাঁ, বাক্যের কর্তা খুঁজতে হবে। যদি বাক্যের কর্তা নাও থাকে, তাহলে যে উচ্চ কর্তাটা রয়েছে সেই কর্তাটা মনে মনে ভাবতে হবে কে আছে, কোন নাম বা আমি বা সে, এটা ভাবতে হবে। যদি আমি দেখি বাক্যের কর্তা আছে, তাহলে এটা চুকে গেল। আর যদি বাক্যের কর্তা না থাকে, তাহলে আমাদেরকে মনে মনে ভাবতে হবে কর্তাটা কে, রহিম, শ্যাম, বা সে, আমি, বা তার, বুঝলে, এটা ভাবতে হবে। এবার যদি দেখি যে কর্তাটা কি আছে, যে কর্তাটা আছে সে কর্তাটার সাথে কোনো বিভক্তি, মানে যেমন সে বাড়ি যায়, এবার কর্তাকে সে, কোনো বিভক্তি নেই। আমি বলছি চোখ, কান, নাক, মুখ বন্ধ করে কর্তৃবাচ্য, আর কিছু বৈশিষ্ট্য দেখার দরকার নেই। 99% এটাই রাইট, কারণ কর্তৃবাচ্যে কর্তার শূন্য বিভক্তি হবে এবং সেটা কর্তৃবাচ্য। এবার যদি 2 নম্বর পয়েন্ট, এবার যদি যে কর্তার সাথে র বা এ বা দে বিভক্তি থাকে, তাহলে খুব নর্মাল সেটা কর্তৃবাচ্য হবে। যে তাদের বাড়ি যাওয়া হচ্ছে, দেখো তারা বাড়ি যায় শূন্য ব্যক্তি, বহুবচনে রা শূন্য ব্যক্তি, তারপরে কর্তৃবাচ্য। এবার তাদের বাড়ি যাওয়া হচ্ছে, তাহলে এটা কোন শ্রেণী বাচ্য? কর্তার সাথে কি আছে? তাদের। বহুবচনে দের বিভক্তি আছে, র এর দে এই বিভক্তিটা যদি থাকে, তাহলে সেই বাচ্চাটা জীবনে কোনোদিনও কর্তৃবাচ্য না। তাহলে কি বাচ্চ স্যার? 1% ব্যতিক্রম থাকতে পারে, মানে ক্রিয়াপদের দিক থেকে দেখে, নর্মালি সেই বাচ্চাটা কর্তৃবাচ্য হয়। তাহলে কি বাচ্চা হবে স্যার? তাহলে সেক্ষেত্রে হয় সেটা কর্মবাচ্য হবে, নয় ভাববাচ্য। এবার তাহলে কি করে বুঝবো স্যার? 2 নম্বর পয়েন্ট যেটা, তারপরে আমাকে বাক্যে কি খুঁজতে হবে? কর্ম খুঁজতে হবে। কারণ আমাদের বাচ্চার বৈশিষ্ট্য, কর্মবাচ্যের বৈশিষ্ট্য বলা হচ্ছে যে কর্মবাচ্যের ক্রিয়াপদ হবে সকর্ম, মানে মাস্ট কর্ম থাকতে হবে। আর ভাববাচ্যের বৈশিষ্ট্য বলা আছে যে বাক্যের মানে বাক্যের ক্রিয়াপদ হবে অকর্ম। তাহলে তাদের বাড়ি যাওয়া হয় হলো, এখানে এই বাক্যটাতে কর্ম আছে, একটু বল, রেসপন্স কর। না স্যার, এটাতে কর্ম নেই স্যার, কর্ম নেই। তাহলে কর্ম নেই মানে আবার এটা একবার ডিরেক্ট কোথায় যাবে? ভাববাচ্য। এটা তাহলে ভাববাচ্য হয়ে যাচ্ছে, একবার ডিরেক্ট ভাববাচ্য হলো। এবার অনেক সময় দেখা যায় যে কর্ম বলে মনে হচ্ছে কিন্তু কর্ম না। যেমন কি? যেমন কি না, পাখিদের গান গাওয়া হয়, টাকা একটা বাচ্চা। কর্তাকে কর্তাকে পাখি পাখি পাখি, তার সাথে কি বিভক্তি আছে? দের আছে। তার দের বিভক্তি থাকা মানে এটা কর্তৃবাচ্য না, তাহলে হয় এটা কর্মবাচ্য না ভাববাচ্য।
তাহলে আমি যদি প্রশ্ন করি কি গাওয়া হয়, গান গাওয়া হয়, আমাদের মনে হতে পারে যে কারক নির্ণয় করে এটা করতে কর্ম মানে কারক হবে বা গান, কিন্তু সত্যি মানে দেখো গাওয়া হয় আর গান এই দুটো ধাতু কি জানো? গই। তার মানে যেটা আমি কর্ম ভাবছি আসলে সেটা কর্ম না, কারণ বাক্যটা ট্রান্সলেট করো। আমি যদি বলি পাখিদের গান গাওয়া হয়, আমি ইচ্ছা করলে বলতে পারি পাখিরা গায়, বলতে পারি তো? তার মানে কর্ম থাকলো বাক্যটাতে, পাখিরা গানটা আমি বাদ দিয়ে দিলাম। আমি যদি বলি যে পাখিরা গায়, বাচ্য পরিবর্তন হয়েছে তো, তার মানে তার মানে কি দেখো গানটা উঠে গেল, গানটা গায়ের মধ্যে থেকে গেল, তার মানে কি তেমন ওই বাচ্চাটাতে যে গানটা ছিল না, সেই গানটা আসলে কি বলতো কর্ম না, আসলে সেটা কি দন্ত পদ, তাই এটা কিন্তু ভাব কি বুঝতে পারলাম। এবার তাহলে স্যার মানে প্রশ্ন হতে পারে যে স্যার কর্ম হচ্ছে কি কর্ম একবার থাকে না, এই যে এরকম কিছু কর্ম থাকে, বুঝছে? বলো তার মৃত্যু হলো না, দেখো আমি আবার তার মৃত্যু হলো, কর্তাকে বলো তার সাথে কি আছে? সে প্লাস এ বা র, সে প্লাস র, র তার মানে কর্তার সাথে কি বিভক্তি আছে? র বিভক্তি আছে। আমি ভুলে গেছি, র বিভক্তি থাকলে কখনোই সেটা কি পারে, তাহলে কি হবে? আমাদের দুটো অপশন পড়ে থাকে, হয় কর্মবাচ্য নয় ভাববাচ্য। তাহলে এবার বাচ্চাটাতে কি খুঁজতে হবে? সেকেন্ড অপশন কর্ম খুঁজতে হবে। এবার বলতো তার মৃত্যু হলো না, এর কর্ম আছে? আছে, যেদিন কারক নির্ণয় কর্ম আছে, মৃত্যুটা কর্ম, কি হলো না? মৃত্যু তখন কর্ম, মৃত্যু হলো না, কি হলো না? মৃত্যু হলো না। কারকের ক্ষেত্রে মনে হচ্ছে কর্ম, আসলে মৃত্যুটা কিন্তু কর্ম না, মৃত্যুটা স্বয়ং ক্রিয়াপদ। তাহলে বাচ্চাটা ট্রান্সলেট করো, পরিবর্তন করো, সে মূল্য মৃত্যুটা উঠে গেল, দেখো মৃত্যুটা ক্রিয়াপদের মধ্যে ঢুকে গেল, তার মানে মৃত্যুটা যেটাকে আমি কর্ম ভেবেছি সেটা কর্ম না, তার মানে ডিরেক্ট ভাব পাচ্ছ। ক্লিয়ার? দুই নম্বর হচ্ছে অনেক সময় বিশুদ্ধ কর্ম থেকেও সেটা ভাববাচ্য হতে পারে। হলো বিশুদ্ধ কর্ম কিরকম? ক্রিয়াপদ না কিন্তু কর্মপদই, তবু ভাববাচ্য হতে পারে। তখন কি হবে? সেই কর্মপদটি নর্মালি ক্রিয়াপদের সাথে যুক্ত অবস্থায় থাকে। দেখো তার বই পড়া হয়, আমি লিখলাম তার আলাদা স্পেস বই স্পেস পড়া হয়, হলো? তাহলে তার সে প্লাস র, র বিভক্তি আছে, আছে তো? হ্যাঁ, তার মানে এটা 100% করতে পারছো না, অবশ্যই। হ্যাঁ, কর্মবাচ্য বা ভাববাচ্য। আমি বলছি তার স্পেস দিয়েছি, বই স্পেস দিয়েছি, পড়া স্পেস দিয়েছি, হয় দিয়েছি। এবার তাহলে এখানে বইটা কি? সেকেন্ড খুঁজতে হবে কর্ম, সবসময় বাক্যের কর্ম খুঁজতে হবে। সেকেন্ড বইটা কি পড়া হয়? বই পড়া, বইটা কর্ম, কর্ম কর্ম। এবার এই কর্ম, এটা কর্মবাচ্য, কিন্তু এই কর্মটা যদি আমি বলতাম কি বলতো তার বই পড়া হয়, এর মাঝখানে কোনো স্পেস না দিতাম, বই আর পড়াটাকে একসাথে জুড়ে দিতাম, তাহলে আর বইটা প্রাধান্য পেত না, পড়াটাই প্রাধান্য পেত, মানে তখন সেটা ভাববাচ্য হয়ে যেত। বুঝতে পারলাম বিষয়টা? দারুন দারুন। মানে স্যার বলতে চাইছেন বই পড়া এবং পড়া হয়, বই আর পড়ার মধ্যে যদি স্পেস থাকে তাহলে বইটা বিশুদ্ধ কর, বিশুদ্ধ কর, ফলে কর্মবাচ্য। আর যদি বই আর পড়ার মধ্যে যদি স্পেস না থাকে, আমরা সময় লিখি বই পড়া, বুঝছে, বা কাগজ পড়া একসাথে লিখি, তখন কিন্তু আর কাগজটা প্রাধান্য পাচ্ছে না, পড়াটাই প্রাধান্য পাচ্ছে, কি আপনাদের অর্থটাই প্রাধান্য পাচ্ছে, তখন সেটা ভাববাচ্য। মানে স্পেস না থাকলে, বিশুদ্ধ কর্ম থাকলেও স্পেস না থাকলে সেটা কিন্তু ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পাবে, আর যদি স্পেস থাকে তাহলে সেটা কর্মবাচ্য। কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম। একবার শর্টকাট প্রসেস, মানে ফার্স্ট বাচ্য নির্ণয় করতে গেলে ফার্স্ট কর্তা খুঁজবা বাক্যের, যদি দেখো বাক্য মধ্যে কর্তা নেই, বাইরে আছে, তাহলে সেটা কে আছে?
এবার তারপর দেখবা যে তার সাথে বিভক্তি, ক্রিয়াপদকে কিন্তু চেঞ্জ করতে পারবে না, প্রথমেই বলে দিচ্ছি। ক্রিয়াপদ যা আছে তাই থাকতে হবে, ক্রিয়াপদকে চেঞ্জ না করে কর্তা কি বসছে, যদি দেখি বিভক্তিহীন কর্তা বসছে তাহলে সেটা কর্তৃবাচ্য। যদি দেখি র এর দের বিভক্তি যুক্ত হচ্ছে তাহলে সেকেন্ডে চলে যাবে কর্তৃক বাদ, ক্যান্সেল কর্তৃক, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে হয় কর্ম নয় ভাব। তাহলে আমাদের কর্মবাচ্য মানে সকর্মক, বাচ্যটার নাম তো কর্ম, কর্ম থাকতে হবে। তাহলে এবার সেখানে আমরা কর্ম, সেক্ষেত্রে আমাদেরকে বিশুদ্ধ কর্ম খুঁজতে হবে। মানে বিশুদ্ধ কর্ম মিনস হচ্ছে যার দ্বারা ক্রিয়াপদ গঠন করা যাবে না। যেমন গান কিন্তু বিশুদ্ধ কর্ম না, পাখিদের গান গাওয়া হয়, আমি বলতে পারি গান পাখিরা গায়, পাখিরা গায় বলা আর পাখিরা গান গায় বলা সেম কথা, কি বোঝে কথা? ফলে মানে গানটা বিশুদ্ধ কর্ম না স্যার। স্যার সেক্ষেত্রে কি সমধাতুজ কর্ম যেগুলো রয়েছে, যেমন গান গাওয়া হয়, নাচ নাচা হয়, এগুলো কি বলা যেতে পারে স্যার? হ্যালো বলো। হ্যাঁ স্যার, মানে যেক্ষেত্রে যেগুলো রয়েছে, ধরুন যেমন সে কি নাচ নাচলো, সে কি গান গাইলো, এবং সমধাতুজ কর্ম যেগুলো আছে ওইগুলো কর্ম বলে মনে হলো, আসলে সেগুলো কর্ম না। মানে ওখানে কি প্রতিটা উদাহরণ উৎপন্ন হয়েছে, স্যার? ওখানে কি প্রতিটা উদাহরণই কি আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি ওই হিসাবে? বুঝতে পারছি না, করতে পারি। আমার স্পিকারটাও কাজ করছে না, বলো। মানে ওইসব ক্ষেত্রে বিষয়টা কি আমরা এই ভাববাচ্য হিসাবে ধরতে পারি? মানে ওই বিষয়গুলো কি আমরা ভাববাচ্য হিসাবে ধরতে পারি স্যার? হ্যাঁ, এবার শুন, বলো ওইসব ক্ষেত্রে। হ্যাঁ, ওইসব ক্ষেত্রে কি ওগুলোকে আমরা ভাববাচ্য হিসাবে ধরতে পারি? উদাহরণ দাও। যেমন তার সুন্দর নাচ নাচা হলো, একদম একদম। দেখো তুমি বলো, দেখো তার সুন্দর নাচা হলো, আমি কিন্তু তাকে যদি কর্তৃবাচ্য করি কি হলো, সে নাচলো, সে সুন্দর নাচলো। তার নাচ নেই মাঝখানে, আছে? না 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 স্যার, কর্ম নেই, কর্ম হাওয়া, ফলে এটা সকর্মক না, ফলে ভাববাচ্য। কি বুঝে গেলাম? হ্যাঁ স্যার। স্যার তাহলে প্রত্যেকটা সমধাতুজ কর্মের ক্ষেত্রেই এটা কি ধরা যেতে পারে? সমধাতুজ কর্মের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে একদম একদম, ঠিক আছে। আমি তার সমধাতুজ ছাড়াও আমি উদাহরণ দিলাম, ঠিক আছে তো, যে তার মেয়েটির মৃত্যু হলো না। দেখো ভালো করে দেখো, মৃত্যুটার মনে হতে পারে কর্ম, কিন্তু আমি যদি তাকে বাচ্চান্তর করি তাহলে মেয়েটি মরল না, তার মৃত্যুটা উঠে গেল, তাহলে মৃত্যু কিন্তু তার কর্ম না। তোমার মনে হচ্ছে কর্ম, কিন্তু কর্ম না, আসলে তার কি দন্ত শব্দ, মানে কি আপদ, তাই না? ভাববার বুঝে কর্ম হচ্ছে বিশুদ্ধ কর্ম। কর্মটাকে যদি বাক্য পরিবর্তনের মাধ্যমে যদি ক্রিয়া করা যায় তাহলে সেটা কোনোভাবে সেটা কর্মবাচ্য হবে না, কারণ সেটা কর্ম না। ঠিক আছে, বোঝাতে পারলাম বিষয়টা? আচ্ছা নীলবাবু, সুন্দর, এটা দারুণ ছিল, এটা দারুণ ছিল স্যার, সুন্দর সুন্দর একদম স্যার। তো আমি আর থাকবো না, ঠিক আছে? না না না, আমি মানে আপনার টাইম হয়ে গেছে আমি জানি, আপনাকে আর আটকেও রাখবো না। আমরা বাকি যে টপিক থাকছে সেগুলো আবার এরকম কোনো একটা দিন আপনার সময় সুযোগ মতো অবশ্যই চেষ্টা করবো। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। একদম। হ্যাঁ, তো আবার অন্য সময় হবে, দেখা হবে। একদম একদম, আপনিও ভালো থাকবেন, আর তোমরাও ভালো থেকো, তোমরা জীবনে সফল হও, প্রার্থনা করি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, শুভরাত্রি স্যার, শুভরাত্রি স্যার, থাকবেন। হ্যাঁ স্যার, আমরা কিন্তু অপেক্ষায় রইলাম। বেশ বেশ, আর কয়েকটা ক্লাস করাবেন স্যার, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, দেখছি। হ্যাঁ স্যার, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে দাদা।